দেখ একটা জিনিস মনে রাখবি, সঠিক সময়ে ভুল মানুষ আর ভুল সময়ে সঠিক মানুষ আসা দুটোই কিন্তু ব্যর্থ। ব্যর্থ মানে খারাপ। সঠিক সময় যদি ভুল মানুষটা আসে আর ভুল সময় যদি সঠিক মানুষটা আসে তাহলে তো দুটোই খারাপ না। এটা একটা জিনিস যে এই যে স্টাফিং চ্যাপ্টারটা ক্লাস 12 এর 4th সেমিস্টারে বলেছে যে প্রথম জিনিস যেটা সেটা রাইট পারসন রাইট টাইমে যদি আসে আর রাইট কাজটা যদি করে তাহলে সে পারফেক্ট স্টাফ। কথা বোঝা গেল না গেল না? আমার একটা এডিটর দরকার, আমি সেই জায়গায় একটা অ্যাকাউন্টেন্ট নিয়ে এলাম, সে কাজই জানে না এডিটিং এ, তার কোনো কাজ আছে ওইখানে? নেই। তার মানে আমার রাইট স্টাফ লাগবে, রাইট টাইমে লাগবে, রাইট রেসপন্সিবিলিটি দিয়ে করবে যে কাজটা, সে হচ্ছে আমার রাইট স্টাফ। So the thing is that finding the right person for the right job, having the right qualification, qualificationটা ওইটাই হতে হবে যেটা আমি ভাবছি, ঠিক আছে? ওই কোয়ালিফিকেশন হলে হবে না যেটা আমি চাইছি না, ঠিক আছে? আমি চাইছি গ্রাজুয়েশনের ছেলে, এদিকে আমার কাছে আসছে বিটেক এর ছেলে, আমার ওই কোয়ালিফিকেশন চাই না। আমার কোয়ালিফিকেশন কি চাই স্যার? আমার কোয়ালিফিকেশন চাই এডিটর, তাহলে আমাকে ওই কোয়ালিফিকেশনেরই ছেলে নিয়ে আসতে হবে, ডুইং দ্য রাইট জব অ্যাট দ্য রাইট টাইম। এটা হচ্ছে মেন স্টাফিং এর মানে ডেফিনেশন না, এটা মানে মিনিংটা হচ্ছে এটা যে ঠিক সময়ে ঠিক কাজ ঠিক কোয়ালিফিকেশন দ্বারা করবে সে হচ্ছে পারফেক্ট স্টাফিং বা পারফেক্ট স্টাফ বা কর্মী, যাকে বলা হয় বাংলা কথায় কর্মী পদ। এই স্টাফিং চ্যাপ্টারটা বাংলা হচ্ছে কর্মী পদ পূরণ, মানে যেখানে ভ্যাকেন্সি থাকবে, যেখানে ফাঁকা জায়গা থাকবে, যেখানে চাকরির প্রয়োজন আছে সেখানে ঠিক মানুষকে চাকরি দেওয়া, এটা হচ্ছে মূল বক্তব্য। কথা বোঝা গেল না গেল না? এবার তোরা সবাই কমার্স নিয়ে পড়ছিস, এবার কমার্স নিয়ে পড়ে তোদেরকে আমি বললাম হিস্ট্রির টিচার হ, অসম্ভব ব্যাপার। হতে পারিস কমার্সের টিচার আগামী ভবিষ্যতে, বাট হিস্ট্রি টিচার তুই কোনোদিনই হবি না। হতে পারিস তুই ইংরাজি টিচার হতে পারিস, কারণ ইংরাজি বাংলা তোদের কাছে আছে, ইংরাজি বাংলার টিচার হতে পারিস বা ইংরাজি বাংলা নিয়েও পড়তে পারিস, এগোতে পারিস জীবনে, বাট হিস্ট্রি জিওগ্রাফির টিচার এখন তুই হতে পারবি না। কথা বোঝা গেল না গেল না? এবার ওইটা হচ্ছে বাদ দিলাম। আর আরেকটা যে স্টাফিং এর মেইন জিনিস যে টু ফুলফিল বা টু ফিল ভেরিয়াস পজিশন অফ দ্য জব ইন দ্য অর্গানাইজেশন। পজিশন তো অনেকগুলোই হয়, একটা হয় ম্যানেজার পোস্ট, আমি বলছি জাস্ট এক্সাম্পল, ম্যানেজার পোস্ট, একটা হচ্ছে ক্লার্কের পোস্ট, একটা হচ্ছে অফিসার পোস্ট। তো দ্যাট আর দ্য থিংস, মানে অনেকগুলো পোস্ট হয়। এবার যার যেরকম কোয়ালিফিকেশন তাকে সেরকম ভাবে পোস্ট দেওয়া হবে। আমি এইচএস পাস করেছি আর আমি এক্সপেক্ট করবো আমি অফিসার হবো, ইটস নেক্সট টু বিন ইম্পসিবল। কথাটা বোঝা গেল না গেল না? আমার যেরকম কোয়ালিফিকেশন, আমার যেরকম ডিগ্রি, সেরকম আমি কাজ পাবো, তাই নয় কি? অবশ্যই। এবারে যদি বলা হয় ক্যারেক্টারিস্টিক্স বা নেচার, ম্যানেজমেন্ট মানে স্টাফিং এর কি কি ক্যারেক্টারিস্টিক হতে পারে, মানে বৈশিষ্ট্য কি কি হতে পারে। পার্ট অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের পার্ট, স্টাফিংটা হচ্ছে ম্যানেজমেন্টের একটা মানে পার্ট। ম্যানেজমেন্ট কারা বলতো? যারা সবকিছু ম্যানেজ করে। সব থেকে বড় বিষয় যদি কোনো কিছু হয় তাহলে মানুষকে ম্যানেজ করা, কারণ মানুষকে ম্যানেজ করা হচ্ছে সব থেকে টাফেস্ট কাজ। দেখবি তোরা একটা জায়গায়, আমি বলছি কথার কথা, তোরা যেখানে টিচার্স ডে করিস না কেন, বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন মেন্টালিটির হয় কি হয় না? তো তুই তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে একটা কাজ সম্পূর্ণ করা, মানে তোদের স্টুডেন্টের হিসাবে তুই ভাব, ওটা কিন্তু অনেকটা টাফ কাজ। কারণ এ বলবে না এটা নয়, এ বলবে ওটা নয়। এটা ফেস করিস, আমরা স্টুডেন্ট লাইফে ফেস করতাম যখন আমরা টিচারকে কোনো গিফট দিতে দিতাম, না এটা আমার ভালো লাগছে না, এটা আবার অন্য কারোর ভালো লাগছে না, আবার এটা নিয়ে একটা ঝগড়া হয়ে যেত। দ্যাট ইজ দ্য থিং, মানে আমার ব্যাপার হচ্ছে এটা যে অ্যাডজাস্ট করা সব জায়গাতে, ইটস ভেরি টাফ। তো এই অ্যাডজাস্টমেন্টটা কোথায় হয়? ম্যানেজমেন্ট ছাড়া হয় না। ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে স্টাফিং। এরকমও তো হয় যে এমপ্লয়ার মধ্যে ঝামেলা লেগে গেল, বিরাট কনফ্লিক্ট লেগে গেল, তো কনফ্লিক্টটা কিন্তু কে চেক করে? ম্যানেজমেন্ট। আর স্টাফিংটা কে করে? ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে এই কথাগুলো মনে রাখবি যে বিটুইন দ্য কনফ্লিক্ট, হ্যাঁ, এই সব সিচুয়েশনের জন্য ম্যানেজমেন্ট কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ স্টাফিং। স্টাফিং ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ম্যানেজমেন্ট। স্টাফিংটা পুরোপুরি ম্যানেজমেন্টের মধ্যে ঢুকে আছে। ম্যানেজমেন্ট ছাড়া ও না রিক্রুটমেন্ট করতে পারে। রিক্রুটমেন্ট মানে নিস, রিক্রুটমেন্ট মানে হচ্ছে এমপ্লয়িকে হায়ার করা, এমপ্লয়িকে নিয়ে আসা কোম্পানির ভেতরে। এক্সাম্পল দেবো, সব বলবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এসেনশিয়াল পারভেসিভ ফাংশন। ইটস মিনস কি না, আমাদের ডিপার্টমেন্ট হয়, বিভিন্ন ডিপার্টমেন্ট হয়, যেরকম ধর প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, হ্যাঁ, মার্কেটিং ডিপার্টমেন্ট, আমি এক্সাম্পল দিচ্ছি এগুলো। প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের জন্য ছেলে আমি আলাদা রাখবো, মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য ছেলে আমি আলাদা নেবো, সেলস ডিপার্টমেন্টের জন্য আলাদা নেবো, প্রোডাকশনের জন্য আলাদা নেবো। যারা প্রোডাকশনের জন্য থাকবে তারা কিন্তু ওয়েল কোয়ালিফাইড না হলেও চলবে, বাট যারা অ্যাকাউন্টসে থাকবে তারা ওয়েল কোয়ালিফাইড হতেই হবে, রাইট কিনা? ফ্যাক্টরির মধ্যে কাজ করছে, অতটা শিক্ষিত না হলেও হবে।
বাট অ্যাকাউন্টসে যারা আছে তাদেরকে অ্যাকাউন্টসের ব্যাপারে নলেজ রাখতেই হবে, আদারওয়াইজ দে হ্যাভ নো অপশনস। তোমাকে ডেবিট ক্রেডিট জানো না তুমি, তাহলে তুমি অ্যাকাউন্টসে কাজ করবে কি করে? পারবে কি করতে? পারবে না। তার মানে বিভিন্ন কাজে কিন্তু স্টাফিং লাগে। স্টাফিং শুধুমাত্র যে আমি এমপ্লয় হায়ার করলাম সেটা নয়, এমপ্লয় হায়ার করলাম কোন ডিপার্টমেন্টের জন্য, প্রোডাকশন, সেলস, মার্কেটিং না অ্যাকাউন্টস, এটা বলছে পারভেসিভ ফাংশন। মানে এটা মানে স্টাফিংটা সব ক্ষেত্রেই কাজে লাগে, প্রোডাকশনও কাজে লাগে, সেলসও কাজে লাগে, মার্কেটিং কাজে লাগে, অ্যাকাউন্টসও কাজে লাগে। বোঝা যাচ্ছে না? আচ্ছা, জিনিসপত্রগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে না তো কোনো কিছু? আচ্ছা, রিলেটেড উইথ পিপল, এটা পয়েন্টটা খুব ইজি। রিলেটেড টু পিপল মানে হচ্ছে কি, যে মানুষের সঙ্গে ডিল করে। স্টাফিং মানে মানুষ, স্টাফিং মানে কি কর্মী। কর্মী কারা হয়? মেশিন কর্মী হয়, এআই কর্মী হয়, রোবট কর্মী হয়, এখনো হয়নি স্টিল নাও, বাট এখানে মানুষের সঙ্গে সবসময় ডিল হয়। স্টাফিংটা সবসময় ডিল কার সঙ্গে হয়? মানুষের সাথে। তো হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান সাইকোলজি, এটা জানাটা খুব প্রয়োজন। কেউ ধর, আমি একটা এক্সাম্পল দিলাম, কথার কথা আমি বললাম যে তানিশা হচ্ছে পোস্টের লোভী, মানে পোস্ট খুব পছন্দ করে, রেসপন্সিবিলিটি, পোস্ট এইসব খুব পছন্দ করে, ডেজিগনেশন খুব পছন্দ করে। আর এদিকে আমাদের অভিলাষ খুব টাকা পছন্দ করে। তাহলে আমি কি করলাম, ওকে পোস্ট দিলাম, একে টাকা দিলাম। সেম মাইনে তোকে আমি পোস্ট হায়ার করে দিলাম, ম্যানেজার রেখে দিলাম, আর ওকে এমপ্লয়ি হিসাবে বললাম তোকে 2000 টাকা এক্সট্রা দেবো। দুজনেই খুশি। তো যে যেটাতে খুশি সে সেটা দাও। মানুষকে খুশি করতে হবে, মানে এমপ্লয়িকে খুশি করতেই হবে। ওয়াইড স্কোপ, এটা ওয়াইড স্কোপ আছে কিনা বল, স্টাফিং এ ওয়াইড স্কোপ আছে কিনা? যদি একটা কথা আছে, সেটা হচ্ছে যদি মালিক চাকরের মতো না খাটে, আর চাকর যদি মালিকের মতো না খাটে, তাহলে একটা কোম্পানি বা একটা ইনস্টিটিউশন কোনোদিন দাঁড়াবে না। কথাটা বুঝে দেওয়া গেল না? গেল না। একটা মালিক চাকরের মতো খাটতে হবে, একটা মালিক হতে গেলে একটা চাকর হতে হবে। রতন টাটা কম পরিশ্রম করতো, সরি। আর একটা আছে যেটা আগরওয়াল, কি নাম জানো? রিতেশ আগরওয়াল, চিনিস? কে বলতো? ফাউন্ডার অফ ওয়ো। প্রচুর পরিশ্রম করেছে। একটা লাইভ স্টোরি দেখছিলাম, পডকাস্ট দেখছিলাম, হাসি পাচ্ছে জিনিসটাতে। ঠিক আছে, হেসে কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে মাথাগুলোই খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি সকাল সকাল। তো ওই ফাউন্ডার রিতেশ আগরওয়াল যিনি ছিলেন, সে বলতেন যে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ট্রেনে জার্নি করতাম, তারপর অটো করে আমি অফিসে যেতাম। অটো করে অফিসে যেতাম মানে নিজের অফিস না, যেখানে কাজ করতো। তারপর ওয়ো ফাউন্ড করে। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে ও আগে স্টাফিং ব্যাপারটা বুঝেছিল, ওয়াইড স্কোপ আছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। স্টাফিং কোনোদিনই মানে একবার হয়ে থেমে যায় না। তুই ভাবিস না যে আমি যদি কাউকে নিই কাজে, তারপর আমি কাউকে কাজে নেবো না, হয় আমি তাকে ছাড়িয়ে কাজে নেবো অন্য কাউকে। ধর আমি তোকে পোষাচ্ছে না ভাই, তুই আমার সেরকম কাজ করছিস না, রাখবে কোনো প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানি মানে তুমি ভালো কাজ করবে তোমাকে রাখবে, খারাপ করবে তোমাকে বের করে দেবে। তো ওটা সিলেকশন থেকে রিজেকশন অবধি সব কিন্তু স্টাফিং করে। কথা বোঝা গেল না? গেল না। শুধুমাত্র এমপ্লয়ার হায়ার করে না স্টাফিং, এমপ্লয়ারকে টার্মিনেট করেও স্টাফিং। বোঝা গেল? এখানে একটা কথা আছে HRM, জানিস HRM মানে? বল। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই যে স্টাফিং যারা করে তারা হচ্ছে HRM, মানে হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, তোর বোঝার জন্য তুই যেরকম নোটস করবি কর। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে স্টাফিং এর গুরুত্বটা কি কি? ফিলিং দ্য জব পজিশন। আমার ধর একটা ভ্যাকেন্সি আছে অ্যাকাউন্টস এর, তাহলে সেই অ্যাকাউন্টস এর পোস্টটা ফিল আপ করবে হচ্ছে মানে স্টাফিং এর যারা লোক, HR, হিউম্যান রিসোর্স ফিল আপ করবে। কাকে করবে না? ইন্টারভিউ নেবে। কাদের? তোদের মতো আমাদের মতো সব ছেলে মেয়েদেরকে ডাকবে, হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে, যে ভাই অ্যাকাউন্টস এর এরকম ভ্যাকেন্সি আছে, তুমি কি ফিল আপ করতে রাজি? তোরা ফিল আপ করবি, তারপর তোর রিটেন হবে, ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোর সিলেকশন হবে। তাহলে ফিলিং দ্য জব পজিশন। প্রথম হচ্ছে জব নেওয়া, মানে জবটাকে রিক্রুট করা, একটা ছেলেকে কাজে ঢোকানো, এটা হচ্ছে তার প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে ওই ছেলেটা যেন গ্রোথ করে। এন্টারপ্রাইজ মানে হচ্ছে যে আমাদের কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা যেন গ্রোথ হয়, বৃদ্ধি হয়। বৃদ্ধি ছাড়া কিন্তু কোনো স্টাফিং করা হয় না। তোকে নেওয়া হবে কেন? কোম্পানি বেনিফিটের জন্য, এটা মনে রাখবি। তোকে কেউ এমনি এমনি কিন্তু কাজ দেবে না। আর তোকে যখন 10,000 টাকা কেউ দিচ্ছে, তাহলে মনে রাখবি 1 লাখ টাকা তোকে কাজ করাচ্ছে বলে তোকে 10,000 টাকা দিচ্ছে। প্রাইভেট কোম্পানির এটাই উসুল যে তুই যেটা কাজ করছিস তার 10 টাইমস তোর থেকে ওরা আর্নিংস করছে। এটা যদি না হয় তাহলে কোনো প্রাইভেট কোম্পানি চলবে না। অ্যাটলিস্ট 5 থেকে 7 টাইমস ওরা তোর কাছ থেকে ইনকাম করছে। তোকে যদি 10,000 টাকা কেউ দেয়, দ্যাটস মিনস, এটা মনে রাখবি, 70,000 টাকা তুই কাজ করছিস বলে তোকে 10,000 টাকা দিচ্ছে।
এটা হচ্ছে ব্যাপার। তোর কাছ থেকে মানে যতগুলো স্টাফকে হায়ার করবে তারা যেন এন্টারপ্রাইজ বা কোম্পানিটাকে গ্রোথ নিয়ে আসে, বৃদ্ধি নিয়ে আসে। কথা বোঝা যাচ্ছে? সব জিজ্ঞেস করবো হ্যাঁ এরপরে। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স, কথাটার অর্থ হলো সঠিক মূল্যায়ন করা। সঠিক মূল্যায়ন বলতে দেখ, আমার স্টাফের প্রয়োজন হচ্ছে 10 জনের, আমি ওই জায়গায় 20 জনকে হায়ার করে বসে আছি। প্রথমত মাইনা কাটা যাবে, মাইনা দিতে হবে তাদেরকে, আমার পকেট থেকে মাইনা যাবে। 2 নম্বর কথা হচ্ছে বসে বসে তারা আড্ডা মারবে, কাজ নেই যখন কি করবে, আড্ডাই তো মারবে। 3 নম্বর হচ্ছে ঝামেলা করবে নিজেদের মধ্যে। তো এইসব কারণের জন্য আমরা যদি ওভার এমপ্লয়মেন্ট নিয়ে আসি বা ওভার স্টাফ নিয়ে আসি, তাহলে আমাদের মধ্যে মানে আমার কোম্পানিটা লসেই যাবে আলটিমেটলি। তাহলে কি হবে, যেটুকু সম্পদ আছে সেটা মানব সম্পদ হতে পারে। মানব সম্পদ বলতে আমি এমপ্লয়ারকে একটা লিমিটেড ওয়েতে হায়ার করব। আর একটা হচ্ছে দেখ, আর একটা বলছি, দুটো রকমের অ্যাসেট হয়। একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট, আর একটা হয় ফিজিক্যাল অ্যাসেট। ফিজিক্যাল অ্যাসেট মানে ওই র মেটেরিয়াল। দুটোকে এমন ভাবে ব্যবহার করব যাতে দুটোই ওভার ম্যানিং বা শর্টেজ না হয়। ওভার ম্যানিং কথাটার অর্থ হলো এক্সট্রা না হয় কোনো কিছু, ওভার ম্যানিং বা শর্টেজ দুটো যেন না হয়। আমাকে এমন ভাবে করতে হবে যাতে সবকিছু একদম সমান্তরাল ভাবে থাকে। হিউম্যান অ্যাসেট মানে মানুষকে হায়ার করতে হবে সমানভাবে, এবং ফিজিক্যাল অ্যাসেট মানে ল্যান্ড, লেবার, মেশিন 10টা কিনে নিলাম, আমার দুটো প্রয়োজন। কোনো প্রয়োজন আছে আমার অতগুলো কেনার প্রয়োজন নেই। তো এইটাকেও আমাকে ঠিকভাবে ইউজ করতে হবে। অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্স মানে মানব সম্পদ প্লাস ফিজিক্যাল অ্যাসেট দুটোকেই সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না একটা কোম্পানিকে চালানো। কথা বোঝা যাচ্ছে? নোটস গুলো কিন্তু করতে থাক। বিল্ডিং হাই মোরাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন। হ্যাঁ বলো। বিল্ডিং হাই মোরাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন। এমপ্লয়ি যদি সবসময় এটা ভাবে, আর বাবা আজকে অফিসে এলাম আর সকাল থেকে শুধু কাজ আর কাজ, কিছু দেয় না, সেই 10,000 টাকা মাইনে আর গরু খাটায়, ওই এমপ্লয় কিন্তু 6 মাস 1 বছর পর তোর কাজ ছেড়ে দেবে। তাকে কি দিতে হবে? ইনসেনটিভ দিতে হবে। ইনসেনটিভ মানে যত ওভার টাইম করছে, ধর 8 ঘন্টা ডিউটি করছে, সে 10 ঘন্টা ডিউটি করছে, সে 2 ঘন্টার জন্য যেন তাকে ওভার টাইম চার্জেস দেওয়া হয়। এই যে পুজোতে সবাই আমরা ঘুরি, পুজোতে যেন বোনাস দেওয়া হয়, তারা কিন্তু মোটিভেশন পাবে। আমি কথাই বললাম তোমরা কাজ করো, তোমাদেরকে আমি এক জায়গায় শীর্ষে নিয়ে যাবো, এটা করলে হবে না। টাকা হচ্ছে আসল উৎস। মানে এখনকার দিনে যদি সুখ চাস, কোনো এমপ্লয়িকে যদি তুই সুখ দিতে চাস, তাহলে টাকা দিয়ে তাকে, সে এমনি সুখী হয়ে যাবে। হ্যাঁ কিনা? সত্যি কথা বলছি কিনা? দেখ তোরা যদি কেউ বলছি পুজোতে সবাই তোদেরকে কেউ যদি 500-1000 টাকা করে দেয় সরকার থেকে, তোরা খুশি হবি কি হবে না? হবি তো। পুজো খরচা নে ভাই, লক্ষ্মী ভান্ডার, পুজো ভান্ডার নিলি। তো এমপ্লয়িকেও সেরকম ভাবে স্যাটিসফাই করতে হবে। যদি এমপ্লয়ি স্যাটিসফাই হয়ে যায় বা স্টাফ স্যাটিসফাই হয়ে যায়, তাহলে তোর কোম্পানি গ্রো করবে। দেখেছিস নাকি আমাদের দুর্গাপুরে বল, অনেক কোম্পানি ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে গেছে। দুর্গাপুর যেতে দেখবি অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কেন বলতো? স্টাফদেরকে ঠিক মতো মাইনা দিত না। 2 মাস 3 মাসের মাইনা আটকে দিত। সেই স্টাফ কোনোদিন কাজ করবে? সে ঘর চালাবে কি করে 2-3 মাস যদি মাইনা না পায়? আর সে কোম্পানি লসে যাবে কি যাবে না? একদম। আর ওরা কি করে? লাস্টে স্ট্রাইক করার পরে কোম্পানিটাই বন্ধ হয়ে যায়। তো ইটস বেটার যে ওদেরকে আগে সন্তুষ্টি করো। এটা হচ্ছে মেন ব্যাপার। যেরকম মা আমাদের কি করে, খিদে পেলে আমরা সব থেকে বেশি চেয়ে যাই, তাই তো? তাই জন্য মা কি করে, আগে আমাদেরকে খেতে দিয়ে দেয়, তারপর নিজে খায়। তার মানে তোকে আগে মোরালি ডেভেলপ করেছিল, তোকে মোটিভেশন দিল, তোকে খাইয়ে দিল, তারপরে তারা খায়। আগে স্টাফকে ভাই খুশি করো, তাহলে তোমার কোম্পানি চলবে না। ফ্যাসিলিটেটস গ্লোবালাইজেশন। স্টাফ ভালো হলে, তোর কোম্পানি স্টাফ ভালো হলে এবং মালিক ভালো হলে, এটা গ্লোবালাইজেশন হতে বাধ্য, মানে এমএনসি কোম্পানি হতে বাধ্য, মাল্টি ন্যাশনাল কোম্পানি হতে বাধ্য। আমি এত সুন্দর সুন্দর স্টাফ দেখেছি যারা সত্যি মানে এতটা ইংলিশে সুন্দর কথা বলে তারপরে ডিল করে ফরেন ক্লায়েন্টসদেরকে। তারা কি একটা এমপ্লয়ি তো, সাধারণ কর্মী তো, তারা কিন্তু কোম্পানিকে গ্রোথে নিয়ে যাচ্ছে। কেউ ইউএস এর সঙ্গে লিঙ্ক করে ইন্ডিয়ান কোম্পানিটা ইউএসএ তে একটা ব্র্যান্ড করছে। এরকম হয় অনেক কোম্পানি, তাই না? আমাদের ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে যেগুলো ইন্ডিয়া ছাড়াও বাইরের দেশেও আছে। টাটা স্টিল কিন্তু বাইরের দেশেও আছে, টাটা কিন্তু বাইরের দেশেও আছে। আদানি গ্রুপস মানে বাইরের দেশেও আছে আমার মনে হয় যতদূর। মানে যেগুলো ফরেন ক্লায়েন্টস ফরেন ডিল করছে, কি করে করছে? স্টাফিং ছাড়া সম্ভব? মালিক কি গিয়ে পরে বলবে বারবার করে নাকি যে আমাকে ভাই তোমার জায়গাতে একটা দোকান করতে দাও? বলবে না। তার এমপ্লয়ি গুলো কনভিন্স করবে ফরেন ক্লায়েন্টসদেরকে যে ভাই আমার কোম্পানি এটা আছে, আমার কোম্পানি চাই তোমাদের ওখানে একটা ব্র্যান্ড তৈরি করতে, তো অবশ্যই দেবে তারা।
তাই গ্লোবালাইজেশনটাও সম্ভব কিন্তু ওই কথাতেই, মানে স্টাফিং এ, কথাতেই সবকিছু। মানুষের এটা একটা কথা বলা যায় যে মানুষের কথাতেই সবকিছু। তুই যত সুন্দর করে কথা বলবি তাহলে তত তোর কাস্টমার বাড়বে। একটা ম্যানেজমেন্টে বল কথা আছে বা বিজনেসে বল, বলছে তোর নেট ওর্থ, নেট ওর্থ কথাটা বলতে হলো তুই কতটা বড় লোক, ইটস ডিপেন্ড আপন ইয়োর নেটওয়ার্ক। তুই তোর কতজন জানা পেচানা আছে, মানে কতজন তোর তুই কতজনকে চিনিস, তোর নেটওয়ার্কের উপর তো নেট ওর্থ ডিপেন্ড করছে। তুই কতজন মানুষকে চিনিস, তুই কত বড় বড় মানুষজনকে চিনিস। তুই একটা কথা বললাম, তুই একটা ক্লাবে আড্ডা মারিস, ছেক মারিস, তুই ক্লাবের মধ্যে দেখলি দাদাগুলো সিগারেট খায়, বিড়ি খায়, আরো যা যা তামাক জাতীয় জিনিস সব খায়, 5 দিন পর তুইও খাবি। কিন্তু তুই এমন একটা মাইন্ডসেটের সঙ্গে তুই মিশছিস যে প্রতিনিয়ত বিজনেস নিয়ে ভাবছে, যে প্রতিনিয়ত নিজের কেরিয়ার নিয়ে ভাবছে, যে প্রতিনিয়ত নিজের ফিজিক নিয়ে ভাবছে, যে প্রতিনিয়ত নিজেকে কি করে গ্রুম করবো সেটা নিয়ে ভাবছে। তুই যদি ওর সঙ্গে মিশিস তাহলে তুইও ওর মতো হতে বাধ্য। এটা হচ্ছে ব্যাপার। আমরা মিশি এমন জনের সঙ্গে যেটা ভুল মানুষ হয়, তাই আমাদের মধ্যে একটা ভুল ধারণা চলে আসে। তাহলে প্রথমে বলে দিই এইচআরএ মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এরা কি করে না, ট্রেনিং করায়, ডেভেলপিং করায়, মোটিভেটিং মানে মাইনা ঠিক মতো দেয়, অ্যাপ্রাইজাল মানে পারফরমেন্স অ্যাপ্রাইজাল, প্রত্যেক মাসে দেখবি একটা করে পারফরমেন্স অ্যাপ্রাইজাল হয়, মানে তুই কতটা ভালো এমপ্লয়। ধর এখানের মধ্যে সব থেকে বেস্ট এমপ্লয় যে হবে তাকে পারফরমেন্স অফ দ্য মান্থ বলা হয়, এমপ্লয় অফ দ্য ইয়ার বলা হয়, যারা গোটা বছরে সব থেকে বেস্ট পারফরমেন্স দেয়। তো অ্যাপ্রাইজাল বল, মোটিভেটিং বল, ডেভেলপিং বল, প্রোকোরিং বল, যে কোনো কিছু ওয়ার্ক ফোর্সের জন্য যখন ওটা অ্যাচিভ করে, মানে কোম্পানির গোল যখন এমপ্লয়িরা অ্যাচিভ করে, তখন সেটাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলা হয়। মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে যে এইচআর ম্যানেজারটা একটা স্টাফকে হায়ার করলো, তাকে ট্রেনিং দিল, তাকে ডেভেলপিং করলো, তাকে মোটিভেটিং করলো, তাকে অ্যাপ্রাইজাল দিল, এবং সেই লোকটা যাকে হায়ার করেছে সেই লোকটা যেন সেই কোম্পানির জন্য একটা অ্যাসেট হয়, তাছাড়া কিন্তু কোনো লাভ নেই। হিউম্যান রিসোর্স হচ্ছে অ্যাসেট তৈরি করা, হিউম্যান রিসোর্স হচ্ছে ফিজিক্যাল অ্যাসেট, মানে মানুষকে তৈরি করার কাজ করে হিউম্যান রিসোর্স। যেরকম একটা টিচার একটা ছাত্রকে তৈরি করার কাজ করে, সেরকম একটা কোম্পানির মধ্যে একটা এইচআর তার এমপ্লয়কে তৈরি করার কাজটা করে। বোঝা গেল না? যতক্ষণ আছে তৈরি করবে ততক্ষণ ওই এইচআর ম্যানেজারের কোনো কাজ না। যেরকম তোরা যদি আজকে বাজার রেজাল্ট করি, আমি বলছি কথার কথা, সব রেসপন্সিবিলিটি কিন্তু আমার হইবে, ডিরেক্টলি বল বা ইনডাইরেক্টলি বল আমার রেসপন্সিবিলিটি হবে। তোরা যদি বুঝতে না পারিস সেটা আমার রেসপন্সিবিলিটি হবে। সেরকমই একটা এইচআর ম্যানেজারের রেসপন্সিবিলিটি কি একটা স্টাফকে তৈরি করা, একটা এমপ্লয়িকে তৈরি করা, প্রত্যেকটা মুহূর্তে তাকে মোটিভেট করা, তাকে অ্যাপ্রাইজাল দেওয়া, তাকে ইনোভেশন আইডিয়া দেওয়া, তাকে ট্রেনিং দেওয়া, এটা হচ্ছে তার কাজ। অবজেক্টিভ কি, গুরুত্ব কি, তার 3টে গুরুত্ব আছে। একটা হচ্ছে অর্গানাইজেশন গুরুত্ব, একটা ফাংশনাল অবজেক্টিভ, একটা পার্সোনাল অবজেক্টিভ। অর্গানাইজেশনাল অবজেক্টিভ কি, যেটা অর্গানাইজেশন বলতে কোম্পানি কি চাই, আমি এইচআর হয়েছি, আমি 10টা লোককে হায়ার করছি, 10টা লোককে কাজে রাখছি, কার পারমিশন নিয়ে রাখছি বলতো, ম্যানেজমেন্টের পারমিশন নিয়ে রাখছি। আমি এইখানে 10টা লোকের জায়গায় আমি এখানে 15টা লোককে হায়ার কোনোদিন করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ আমাকে ম্যানেজমেন্ট জানায়নি 15টা লোককে হায়ার করতে। কটা লোককে হায়ার করতে বলেছে? 10টাকে। তাহলে এটা প্ল্যানিং চাই, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে প্ল্যানিং, স্ট্র্যাটেজিক ওয়ার্কফোর্স প্ল্যানিং। কতজনকে হায়ার করব, কতজনের আমার নিড আছে, কতজনের আমার রিকোয়ারমেন্ট আছে, সেই অনুযায়ী আমি কিন্তু হায়ারিং প্রসেসটা শুরু করব। সেকেন্ড পয়েন্ট, রিক্রুটমেন্ট এন্ড সিলেকশন। ইন্টারভিউ প্রসেসটা কি ইন্টারভিউ হয়, পার্সোনাল ইন্টারভিউ হয়, গ্রুপ ডিসকাশন হয়, ম্যানেজারিয়াল ইন্টারভিউ হয়, এইসব ইন্টারভিউ গুলো হয়। তো ইন্টারভিউ নেওয়া, গ্রুপ ডিসকাশন করা, রিটেন টেস্ট করা, সবকিছু দায়িত্ব হচ্ছে এইচআর এর। কথা বোঝা গেল না? রিটেন টেস্ট নেওয়া, একটা ক্যান্ডিডেটের রিটেন টেস্ট নেওয়া, একটা ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া, একটা ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন করা, সব দায়িত্ব কিন্তু এইচআর এর থাকে। পারফরমেন্স ম্যানেজমেন্ট, ও কাজটা করছে, আমি কোম্পানিতে নিয়ে নিয়েছি, ও কতটা পারফরমেন্স দিতে পারছে। একটা জানিস কি জানি না, তুই যদি, আমি একটা কথা বলি, আমি যদি তোদের কাছে ভালো পড়াই, সবাই যদি 70% উপরে পাস, আমার পরের বছরে স্টুডেন্ট অটোমেটিকলি ইনক্রিমেন্ট হবে, কারণ তোরা আমার নাম ছড়াবে। দ্যাট ইজ দ্য মেইন থিং। যদি এবার বদনাম ছড়াস তোদের ব্যাপার, বাট যদি খারাপ করিস তাহলে খারাপ নাম হবে, যদি ভালো করিস তাহলে ভালো নাম হবে। তাই এইটা ডিপেন্ড করছে কার উপরে, পারফরমেন্সের উপরে। যদি এমপ্লয়িটা ভালো কাজ করে তাহলে এইচআরটা ভালো, কেন এইচআরটা ওকে হায়ার করেছে। তার মানে পারফরমেন্সটা ডিপেন্ড করছে কার উপরে, এইচআর এর উপরে। এইচআর কত সুন্দর করে তাকে ট্রেনিং করাতে পারছে, তাকে মোটিভেট করতে পারছে। তো এটা হচ্ছে অর্গানাইজেশনাল অবজেক্টিভ। ফাংশনাল অবজেক্টিভের মধ্যে কি পড়ছে, তাকে ঠিক সময়ে স্যালারি দেওয়া, তাকে ঠিক সময়ে বোনাস দেওয়া, সব দায়িত্ব এইচআর এর।
কম্পেনসেশন বেনিফিটস, ঠিক আছে। এই 2 নম্বর পয়েন্ট লিগাল কমপ্লিয়েন্স, মানে হচ্ছে একটা এমপ্লয় কোনোদিনই লুঙ্গি পরে ফ্যাক্টরির ভেতরে বা কোম্পানির ভেতরে কাজে যাবে না। একটা পুলিশ হাফ প্যান্ট পরে কোনোদিনই পুলিশ স্টেশনে যাবে না, যাবে? তার একটা রুলস আছে, তার একটা রেগুলেশন আছে, কোনোদিন করবে না। একটা টিচার যাই হোক চুল, আমার মনে হয় যতদূর, ট্যাটু করে চুল কালার করে একদম মানে মানে ছাপড়ি হয়ে কোনোদিন যাবে না। ইন দ্য সেন্স মানে একটা ছেঁড়া জিন্স পরে এখানে একদম পুরোটা ছেঁড়া, তো এরকম করে কোনোদিনই যাবে না। তো ওটা হচ্ছে একটা রুল আছে, একটা রেগুলেশন আছে সবকিছু। এমপ্লয় রিলেশন মানে হচ্ছে এখানে ম্যানেজারদের সঙ্গে, দেখ সবসময় কি হয় বলতো, কাদের সঙ্গে কেন তাদের ঝামেলা হয়? ম্যানেজারদের সাথে ঝামেলা হয়, লিখে দিচ্ছি এখানে, ম্যানেজারদের সাথে ঝামেলা হয় এমপ্লয় রিলেশনটা, দুজনের মধ্যে ঝামেলা হয়। তো এই ঝামেলা শর্ট আউট করার দায়িত্ব কার? এইচআর এর। ম্যানেজারের সাথে এমপ্লয়ি যখন ঝামেলা হয়, যখন কোনো কনফ্লিক্ট হয়, তখন কার দায়িত্ব রে? রক্তিম, এইচআর দায়িত্ব সেই ঝামেলাটাকে শর্ট আউট করা, ঠিক আছে। এইচআর দুজনকেই ডাকবে, দুজনকে ডেকে শর্ট আউট করবে, ঠিক আছে। ম্যানেজার টার্মিনেট করার কোনো অধিকার নেই, ম্যানেজার শুধু কাজ দেওয়ার দায়িত্ব। যদি টার্মিনেট করতে হয় সেটা এইচআর ডিসিশন নেবে, যেরকম প্রিন্সিপাল ডিসিশন নেয় তোদের ক্লাসের বা স্কুলের। এইচআর হচ্ছে টপ লেভেল, মানে ওটা ব্যাকবোন অফ দ্য অর্গানাইজেশনের ব্যাকবোন বা রুফ, ছাদ, যেরকম আমাদের বাবারা ছাদ হয় সেরকম ছাদ হচ্ছে এইচআর। তো কথা বোঝা গেল? পার্সোনাল কি কি হতে পারে? ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। পার্সোনালি যে যত ভালো ট্রেনিং করবে সে তত ভালো কাজ জানবে। একটা কথা বলে, অ্যাকাউন্টেন্সি ভালো নাম্বার তুলতে গেলে হোয়াট ইজ দ্য মানে কি, ওটার জন্য কি করতে হবে? হোয়াট উইল উই ডু? প্র্যাকটিস মিন্স ট্রেনিং। সেরকমই একটা এমপ্লয় যখন কাজের দক্ষতা বাড়বে, কি করে কাজের দক্ষতা বাড়বে? সে যদি ভালো ট্রেনিং করে, তাই না? সে যদি ভালো ট্রেনিং করে তবে সে কাজের দক্ষতা বাড়বে। 2 নম্বর পয়েন্ট এমপ্লয় মোটিভেশন আর এনগেজমেন্ট, যেটা এখনই আমাদের তুষার বললো যে এখানে দাঁড়িয়ে মোটিভেশন কি করে হয়? টাকা দিয়ে। টাকা দাও, ও নিজেই কাজ করবে। 3 নম্বর হচ্ছে হেলদি অ্যান্ড সেফটি। এমপ্লয় যদি বেনিফিট পাই, কিরকম বলতো? আমাদের যেরকম, আমি যখন কাজ করতাম টিসিএস এ, তখন আমাদের 5 লাখ টাকার একটা বেনিফিট ইজ মেডিক্লেম। যদি আমার কোনো ক্ষতি হয় শরীরে বা আমি হসপিটালে ভর্তি থাকি, 5 লাখ টাকা অব্দি ছাড়। যেরকম এদের যার বাবারা সিআরপিএফ এ কি হয়, এদের সন্তানদের বা এর বাবা মায়ের মোটামুটি 10-12 লাখ টাকার অব্দি মেডিকেল করানো থাকে। যদি কোনো এমার্জেন্সি হয়, হসপিটালে অ্যাডমিট হয়, দে উইল গেট দ্যাট মেডিক্লেম। এবং প্রাইভেট কোম্পানিতে হয়, তাই না রে রক্তিম? তোদের বাবার আছে মেডিক্লেম? ইএসআই আছে তো? তার মানে দে আর প্রোভাইডিং মেডিক্লেম অলসো। সবারই আছে, মানে যারা প্রাইভেট কোম্পানিতে কাজ করে তাদের বাড়িতেই থাকবে। যে কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করলে মেডিক্লেম বা ইএসআই অন্তত থাকবে। আচ্ছা, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষার জন্য তোমাদের 4th সেমিস্টারের জন্য আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি, কোনটা না? স্টেপস অফ স্টাফিং। স্টেপ মানে ধাপে ধাপে এগোনো। প্রথমে এস্টিমেটিং ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট, মানে এটা কি, কতটা আমার নিড আছে, কতজনকে আমার প্রয়োজন আছে। আমরা আনলিমিটেড হায়ারিং করতে পারবো না, আনলিমিটেড ভাবে লোককে রাখতে পারবো না। শিল্পী, বোঝা গেল? ডোন্ট স্ক্রল দ্য মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম। কোনটা বলো? কম্পেনসেশন আর বেনিফিটস, মানে তাকে বোনাস দেওয়া, তাকে ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া, তাকে ইন্স্যুরেন্স করানো, সবকিছু দায়িত্ব হচ্ছে ফাংশনাল অবজেক্টিভস এর মধ্যে পড়ছে। তাহলে আমি কি বললাম? এস্টিমেটিং ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট। খুব মন দিয়ে ফোকাস নিয়ে শুনবি। নিড, প্রথম হচ্ছে নিড, কতটা আমার প্রয়োজন আছে, কতগুলো এমপ্লয় আমার দরকার। 15টা এমপ্লয়, 15টাকে হায়ার করবো, 10টা এমপ্লয়, 10টাকে হায়ার করবো। রিক্রুটমেন্ট করবো, তারপরে হচ্ছে রিক্রুটমেন্ট করা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তার আগে একটা ছোট্ট গল্প তোদেরকে বলি। গল্পটা হচ্ছে এটা, একটা পাখি আছে, মানে দুটো পাখি, একটা পাখি তার সন্তান আছে ছোট ছোট, 10-12টা মতো সন্তান আছে। তো 10-12টা সন্তান তারা উঠতে পারে না, একটা ক্ষেতের মধ্যে আছে, মানে একটা গাছের মধ্যে আছে। তো ওই সন্তানগুলো একদিন মাকে বলছে, মানে যার বড় পাখিটা, মা পাখিটাকে বলছে যে মা জানো, আমি শুনলাম এখানে যারা জমি চাষ করে তারা বলছিল যে পরের দিন এই গাছটা কাটতে হবে। মালিকটা বলেছে যে গাছটা কাটতে হবে,
তো একটা ছেলে ঠিক করেছে যে গাছটা পরের দিন কাটতে আসবে। তো মাটা বলছে তোর চিন্তা করিস না, ওই গাছটা কাটতে আসবে না পরের দিন। ওরা তো খুব ভয়ে আছে, রাত্রেবেলা ঘুমায়নি বাচ্চাগুলো, যে গাছটা কেটে দেবে তাহলে আমরা থাকবো কোথায়। তো ভাগ্যবশত পরের দিন সে গাছটার কাটতে আসেনি। আবার পরের দিন ওই চাষিটাই তার ছেলেকে বলছে, এই গাছটা কেটে দিবি তো, লোক লাগালাম আমি, তা গাছটা কাটতে এলো না। তো ওর ছেলেটা পরের দিন আবার মানে বাচ্চা পাখিগুলোর মাকে বলছে, মা জানো চাষির ছেলেকে বলেছে যে পরের দিন গাছটা কেটে দিতে। তোর মাটা বলছে, যে পাখি মাটা, সে বলছে চিন্তা করিস না, ওই গাছটা কাটবে না। পরের দিন সকালবেলা হয়, ওই গাছটা কাটেনি। তোর বাচ্চা পাখিগুলো মাকে জিজ্ঞেস করছে, তুমি কি করে জানছো মা যে গাছটা কাটবে না? বলছে আমি ঠিক বুঝতে পারি, আমি তোদের থেকে বড় না, ঠিক বুঝতে পারি। পরের দিন আবার বাচ্চা পাখিগুলো বলছে মাকে যে মা চাষি বলছে যে কালকে আমি নিজে আসবো গাছটা কাটতে। তখন বাচ্চাগুলোকে বলছে ওর মা যে এবার আমাদেরকে যাওয়ার সময় হয়ে গেছে, এবার আমাদেরকে অন্য বাসা খুঁজতে হবে। তখন বাচ্চাগুলো বলছে, কেন, তুমি তো জানো সব কিছু, কাটতে আসবে না বলছিলে দুদিন ধরে। বলছে না, এবার কাটতে আসবে। বলছে কেন, এবার কি করে বুঝলে তুমি কাটতে আসবে? বলছে যখন তুমি কাজ নিজের রেসপন্সিবিলিটি আন্ডারে নেবে তখন সেই কাজটা সম্পূর্ণ হবে। আর যখন তুমি কাজ কারোর আন্ডারে দিয়ে দেবে, তুমি কাজটা করো, তুমি কাজটা করো, মোস্ট অফ দ্য টাইম সেই কাজটা অসম্পূর্ণ হবে। শুধুমাত্র রিক্রুটমেন্টই নয়, সিলেকশন প্রসেস মানে তোমার কিভাবে সিলেকশন হবে, ইন্টারভিউ হবে, তারপরে তোমার রিটেন টেস্ট হবে, পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপরে তোমার মেডিকেল হবে, সবকিছু হয়ে পরে তোমার সিলেকশন হচ্ছে। প্লেসমেন্ট এন্ড ওরিয়েন্টেশন মানে তোমার কোথায় প্লেসড হচ্ছ, তুমি হায়দ্রাবাদ না ব্যাঙ্গালোর না তুমি চেন্নাই পুনে, কোথায় প্লেসড হচ্ছ। ওরিয়েন্টেশন মানে সবার সঙ্গে তোমাকে পরিচয় করে দিচ্ছে, কে এইচআরই পরিচয় করে দেবে, কে তোমার টিম লিডার হবে, কোন প্রজেক্টের আন্ডারে তুমি কাজ করছো, সেইগুলো সব করে দিচ্ছে হচ্ছে কে, আমাদের এইচআর। তারপর আসছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, যেখানে তোমার স্কিল আর নলেজকে বাড়ানো হবে, তোমার স্কিল এবং নলেজের উপরে কাজ করা হবে, তোমার স্কিল নলেজকে বাড়ানো হবে। পারফরমেন্স অ্যাপ্রাইজাল মানে হচ্ছে তুমি কাজ করছো সেখানে তুমি পারফরমেন্স কেমন দিচ্ছ, তুমি কি এ প্লাস কাজ করছো না, বি প্লাস কাজ করছো না, বেস্ট অফ দ্য মান্থ হচ্ছ, এমপ্লয় অফ দ্য মান্থ হচ্ছে না, এমপ্লয় অফ দ্য ইয়ার হচ্ছ, সেটাও লেখা থাকবে পারফরমেন্স অ্যাপ্রাইজালে। সেকেন্ড থিং হচ্ছে যেটা প্রমোশন। প্রমোশন মানে হচ্ছে তুমি কাজের উপরে তোমার প্রমোশন হবে না তোমার ডিমোশন হবে, তোমার মাইনা বাড়বে না মাইনা কমবে, সেটা ডিসাইড করবে এইচআর। কম্পেনসেশন, তুমি যদি ওভার টাইম করো তোমাকে কাজ দিয়ে মাইনা দেবে এক্সট্রা, বোনাসের মাইনা দেবে এক্সট্রা, কম্পেনসেশন দিচ্ছে। লাস্ট সেপারেশন মানে তোমার টার্মিনেশন বলো, তুমি রেজিগনেশন বলো বা রিটায়ারমেন্ট, সব ডিসাইড করবে কিন্তু এইচআর। তাহলে এইটা হচ্ছে স্টেপ অফ কার না স্টাফিং এর। এটা খুব ভালো করে মনে রাখবে, এটাকে এক্সপ্লেন করতে হবে তোমাদেরকে আরো ভালো করে সুন্দর করে, তোমরা যাতে করে নাও, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এটার পার্ট 2 আবার আসবে, তোমরা দেখতে থাকো।